হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আবারও একটি ভয়ঙ্কর হরর মুভি নিয়ে হাজির হয়েছি। আজ আমরা কথা বলবো সত্যিকারের ভূতের ছোঁয়া থাকা তাইওয়ানের জনপ্রিয় হরর সিনেমা মিং জিওন হান্টেড হাউস নিয়ে। এক ভয়ঙ্কর ধর্মীয় গোষ্ঠী কিভাবে মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে, এই সিনেমা সেটাই দেখানো হয়েছে। একজন মা সেই ভণ্ড ধর্মগুরুর কথা এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের মেয়েকেও একটি ভয়ঙ্কর বিপদের দিকে ঢেলে দেয়। মেয়েটি অপমান সহ্য করতে না পেরে শেষমেশে আত্মহত্যা করে, আর পরে সত্য লুকাতে মা আরো ভয়ঙ্কর কাজ করে বসে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পরিচালক সিনেমাটা শুটিং করেছিল আসলে এক ভয়ঙ্কর ভূতের বাড়িতে। তাই দুর্বল হৃদয়ের মানুষেরা সাবধানে দেখবেন। গল্পের শুরুতে দেখা যায় স্কুল ছাত্রী মেয়েকে সুইমিং পুলে অনুশীলন করছিল। সাঁতার কাটতে অসুবিধা হবে বলে সে গলায় থাকা দাদির দেওয়া তাবিজ খুলে রেখে দেয়, কিন্তু হঠাৎ করেই সেই তাবিজ ড্রেনের ভিতরে পড়ে যায়। আর তখনই থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। পানির নিচে হঠাৎ মেয়েকে যেন কারো টানে ডুবে যেতে থাকে। তখনই আজি নামের এক ছেলে এসে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সে পানির নিচে ভয়ঙ্কর এক মাথাবিহীন ভূতকে দেখতে পায়, যে মেয়েকির পা ধরে রেখেছিল। আসলে আজির ছোটবেলা থেকেই অদ্ভুত ক্ষমতা আছে। সে এমন সব জিনিস দেখতে পায় যা সাধারণ মানুষ কখনো দেখতে পায় না। ভাগ্যক্রমে মেয়েকি বেঁচে গেলেও সে ভাবে হয়তো তার পায়ে টান লেগেছিল, কিন্তু সে তো বুঝতে পারেনি ভয়ঙ্কর অভিশাপ ইতিমধ্যে তাদের পরিবারের উপর নেমে এসেছে। কিছুদিন পর আসে মধ্য আত্মা উৎসবের দিন। সকাল থেকেই মেয়েকির দাদি পুজো শুরু করতে থাকেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় যে তিনি 4টি আগরবাতি ব্যবহার করেছেন। লোকবিশ্বাস অনুযায়ী 3টি দেবতার জন্য আর একটি অশুভ আত্মার জন্য। টেবিলের নিচে ক্যামেরা যেতেই দেখা যায় সেখানে ছোট্ট ছোট্ট অশুভ আত্মার মূর্তি রাখা হয়েছে। এতে বোঝা যায় যে আদি অনেক আগেই কালো শক্তির পথে চলে গেছেন। পূজা শেষে তারা কবর জিয়ারত করতে যায়। পথে হাঁটার সময় মেয়েকি হঠাৎ যেন কারো ধাক্কায় পড়ে যায়। দাদি তখন তাকে অনেক বকাবকি করে। মেয়েকি সব সময় এসব ভূত প্রেত বিশ্বাস করতো না, কিন্তু কবরস্থানে যাওয়ার পর সে যেন অন্য কারো নিয়ন্ত্রণে চলে যায়। সে এক পুরনো মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে তাবিজ দিয়ে কিছু একটা বন্ধ করে রাখা হয়েছিল। হঠাৎ চারপাশে অদ্ভুত বাতাস বইতে শুরু করে আর মেয়েকি অজ্ঞান হয়ে পড়ে। পরে দাদি আর মেয়েকির মা তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না, কারণ মেয়েকি ইতিমধ্যে সে পুরনো বাড়িতেই ফিরে গেছে। হাতে বড় ছুরি নিয়ে সে সোজা বাড়ির 3 তলায় উঠে যায়, যে জায়গায় যেতে সবাইকে নিষেধ করা হয়েছিল। দরজায় মোটা চেন লাগানো থাকলেও মেয়েকি পাগলের মতো সেটা কেটে ফেলে। তারপর এক বন্ধ করে ঢুকে। সেখানে চারদিকে তাবিজ আর কাঠের পাটাতন লাগানো ছিল। মনে হচ্ছিল ভেতরে ভয়ঙ্কর কিছু লুকানো আছে। মেয়েকে বিছানার নিচ থেকে এক রহস্যময় জার বের করে আনে। এখান থেকে গল্পের 3টা বড় রহস্য তৈরি হয়। প্রথমত, ওই অশুভ আত্মার সাথে মেয়েকির সম্পর্ক কি? দ্বিতীয়ত, ঘরটা কেন তাবিজ দিয়ে বন্ধ করা হয়েছিল? আর তৃতীয়ত, ওই জারের ভিতরে কি ছিল? এদিকে মেয়েকিকে না পেয়ে পরিবারের লোকজন শেষমেশ পুলিশের কাছে খবর দেয়। গ্রামের মানুষ জানায় তাকে পুরনো বাড়ির দিকে যেতে দেখা গেছে। পুলিশ বাড়ির সামনে এসে ভয় পেয়ে যায়, কারণ এটি কোনো সাধারণ বাড়ি নয়, পুরো এলাকার সবচেয়ে ভয়ঙ্কর ভূতের বাড়ি। বাড়িতে ঢুকে দাদি দেখলেন 3 তলার দরজা খোলা। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তিনি এক উজাকে ডাকার জন্য বেরিয়ে যান। আর মেয়েকির মা একাই 3 তলায় গিয়ে মেয়েকে খুঁজতে শুরু করে। ঘরের ভিতর সব কিছু এলোমেলো ছিল। হঠাৎ আয়নায় রক্ত দিয়ে লেখা একটি বাক্য তার চোখে পড়ে। সেখানে ছিল, আমার চুল আঁচড়ে দাও। তারপর মেঝেতে পড়ে থাকা চিরুনিটি নিজে থেকে নড়তে শুরু করে। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে মেয়েকির মা চিৎকার করে পালাতে যায়। কিন্তু দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে যায়। ঠিক তখনই তার কপালে রক্ত পড়তে শুরু করে। ভয়ে তিনি আলমারির ভিতরে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পর আলমারির দরজা খুলে যায়। তিনি ভাবেন কোনো ভূত এসেছে হয়তো, কিন্তু সামনে ছিল আজি।
আজি যখন জানতে পারে তিনি মেইকির মা, তখন তার মুখের ভাব একদম বদলে যায়। মনে হচ্ছিল সে অনেক ভয়ঙ্কর সত্য জানে। ঠিক তখনই পাশে থাকা আয়নাটা হঠাৎ ফেটে যায়। আয়নার ভেতর থেকে ভয়ঙ্কর কান্নার শব্দ বেশি আসে। আজি ধীরে ধীরে আয়নার কাছে যায়, আর সে অবাক হয়ে যায়। সে দেখে আয়নার ভেতর দিয়ে সে ওপাশে যেতে পারছে। এরপর দুজনে আয়না পেরিয়ে এক অন্য জগতে চলে যায়। আশ্চর্যের বিষয় হলো সেই বাড়িটা দেখতে হুবহু হোর পরিবারের বাড়ির মতো। তবে আয়নার দুনিয়ার বাড়িটা ছিল ভাঙাচোরা আর ভয়ঙ্কর, যেখানে বাস্তবের বাড়িটা এখনো স্বাভাবিক দেখায়। পরিচালক এখানে একটা গভীর বিষয় বোঝাতে চেয়েছিলেন। আয়না উল্টো দুনিয়ার মাধ্যমে দেখানো হয়েছে। বাইরে থেকে পরিবারটা স্বাভাবিক হলো, ভেতরে ভেতরে তারা পুরোপুরি ভেঙে পড়েছিল। আর এখান থেকেই মা কেন নিজের মেয়েকে হত্যা করেছিল তার ইঙ্গিত পাওয়া যায়। এবার আবারও গল্প ফিরে আসি। হৌ আর আজি আয়না পেরিয়ে সে অদ্ভুত জগতে ঢুকে। হঠাৎ তারা বাইরের মানুষের চিৎকার আর কথাবার্তা শুনতে পায়। জানালা দিয়ে তাকিয়ে দেখে মেয়েকি কুয়াশার পাশে দাঁড়িয়ে আছে, যেন সে লাফ দিতে চাচ্ছে। মেয়েকে দেখে মা দৌড়ে বাঁচাতে যায়, কিন্তু কাছে পৌঁছানোর আগেই মেয়েকি কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। মেয়ের এমন দৃশ্য দেখে শো স্যাংহিং ভেঙে পড়ে। সেই কুয়ার পাশে বসে মেয়ের নাম ধরে কাঁদতে থাকে। হঠাৎ কুয়ার ভেতর থেকে এক ভয়ঙ্কর দুটো হাত বেরিয়ে আসে আর তাকে টেনে নিচে নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক তখনই আজি এসে তাকে বাঁচায়, কিন্তু আসল কুয়ার মধ্যে ঝাঁপ দেওয়া মেয়েটা সত্যিকারই মেয়েকি ছিল না, ওটা ছিল দুষ্ট আত্মার তৈরি একটি বিভ্রম। এরপর তারা আবারও ঘরের ভেতর পালিয়ে আসে। তারা দাদির পূজার টেবিলের নিচে লুকায়, কিন্তু পরে বুঝতে পারে সেখানে কোনো দেবতার পূজা করা হচ্ছিল না, বরং সেটা ছিল এক ভয়ঙ্কর অশুভ আত্মার আস্তানা। তারা লুকানোর সঙ্গে সঙ্গে টেবিলটা উল্টে যায়। এরপর একের পর এক জিনিস তাদের উপর পড়তে থাকে। চারদিক এতটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে যে তারা বুঝে যায় বড় বিপদ তাদের সামনে। হো স্যাংসিং হঠাৎ নিজের নাম ধরে কারোকে ডাকতে শুনতে পায়। সেই শব্দ অনুসরণ করে সে উপরে উঠে যায়। এদিকে আজি দেওয়ালে ঝুলানো ক্যালেন্ডারকে দেখে অবাক হয়ে যায়। সেখানে তারিখ ছিল আজ থেকে ঠিক 30 বছর আগের। উপরে গিয়ে হো স্যাংসিং দেখে মেয়েকে শান্তভাবে পিয়ানো বাজাচ্ছে, কিন্তু মাকে দেখে মেয়েকে অদ্ভুতভাবে হাসে। তারপর হঠাৎ কাছে নিয়ে নিজের গলায় চালিয়ে দেয়। এই দৃশ্য দেখে মা আতঙ্কে চিৎকার করে ওঠে। সে আরেকবার মেয়েকে হারাতে চায় না, তাই তাকে থামাতে ছুটে যায়, কিন্তু খুব দ্রুত বুঝতে পারে ওটা আসল মেয়েকি নয়। আজি বুঝতে পারে ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর। সে আগের পথ দিয়ে বাস্তব জগতে ফিরে যেতে চায়, কিন্তু যে আয়না দিয়ে তারা এসেছিল সেটা আবার সাধারণ আয়নায় পরিণত হয়েছে। এখন তারা পুরোপুরি সেই ভয়ঙ্কর জগতে আটকে পড়ে যায়। অন্যদিকে বাস্তব জগতে দাদি একজন ওঝা আইলসাকে নিয়ে আসে। ভাঙা ঝাড় দেখে ওঝা বুঝে যায় অশুভ আত্মা এখন মুক্ত হয়ে গেছে। তারপর সেই বিছানায় নিচে রাখা একটা ছবি বের করে বলে, ছবিতে থাকা মেয়েটা দেখতে হো স্যাংসিং এর মতো। আসলে সে ছিল হো স্যাংসিং এর যমজ বোন হো দেশিং। ছোটবেলা থেকে দাদি ছেলে সন্তানকে বেশি ভালোবাসতেন। সামান্য ভুল করলে ছোট মেয়েকে মারধর করতেন। এমনকি মৃত্যুর পরও তিনি মেয়ের দেহ টুকরো টুকরো করে ফেলেন, মাথাটা কুয়ার মধ্যে পুঁতে রাখেন, আর শরীর পুড়িয়ে ছাই করে পাড়াতে লুকিয়ে ফেলেন। শুধু তাই না, মেয়ের চুল আর ব্যবহার করা চিরুনি একটা জারের মধ্যে ভরে বিছানার নিচে লুকিয়ে রাখেন, যাতে তার আত্মা কখনো মুক্তি না পায়। কিন্তু প্রশ্ন হলো, একজন মা কেন নিজের মেয়েকে এত ঘৃণা করতেন? এর উত্তর জানতে আমাদের যেতে হবে 30 বছর আগের অতীতে। তখন হো পরিবারে ছিল অনেক ধনী আর সম্মানিত, কিন্তু এক অদ্ভুত ঘটনার পর সবকিছু বদলে যায়। এক রাতে পরিবারের কর্তা রহস্যজনকভাবে আত্মহত্যা করেন, পেছনে রেখে যায় স্ত্রী আর 3 সন্তানকে। এরপর থেকে বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। দাদি তখন এক জ্যোতিষীর কাছে সাহায্য চান। জ্যোতিষী তাকে ভয়ঙ্কর এক ভবিষ্যৎবাণী শোনায়। তিনি বলেন তার ছেলের জীবনের পানির মাধ্যমেই বড় বিপদ আছে, কোনোভাবে তাকে পানির কাছে যেতে দেওয়া যাবে না। এরপর দাদি ছেলেকে খুব কড়া নজরে রাখতেন,
কিন্তু একদিন ছোট মেয়ের জুতা তুলতে গিয়ে ছেলেটা পানিতে ডুবে যায় এবং কি সেখানেই মারা যায়। ছেলের মৃত্যুতে দাদি পুরোপুরি ভেঙে পড়েন। আসলে তিনি বুঝতেই পারেননি বড় মেয়ে চুপি চুপি ছোট বোনের জুতা লুকিয়ে রেখে ফেলেছিলেন। দাদি ভুল বুঝেই ছোট মেয়েকে ছেলের মৃত্যুর জন্য দায়ী করেন। সেই থেকে তিনি ছোট মেয়েকে ঘৃণা করতে শুরু করেন। মেয়েটার কোনো কথাই তিনি শুনতেন না, বরং তাকে ঘরে আটকে রাখতেন। দীর্ঘদিন অবহেলা আর অত্যাচারের কারণে দোদেশিন ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করত আর বলতো ঘরে অশুভ কিছু আছে। দাদি ভাবলেন মেয়েটার উপর কোনো ভূতের আসর হয়েছে, তাই তিনি ওজা আইলশাকে ডেকে আনেন। তারা জোর করে মেয়েটাকে ধরে নিয়ে যায়। বয় হো দেশিন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা বড় বোনের কাছে সাহায্য চায়, কিন্তু সে জানতো না এই ওজা আসলে ভয়ঙ্কর এক মানুষ। ভূত তাড়ানোর নাম করে ওজা আইলশাই হো দোহে দেশিনের উপর ভয়ঙ্কর নির্যাতন চালায়। এখানে পরিচালক বাস্তব জীবনের কিছু ভণ্ড ধর্মগুরুর অপরাধের ইঙ্গিত দিয়েছেন, যারা ধর্মের নাম ব্যবহার করে মানুষকে প্রতারণা আর নির্যাতন করে। সিনেমার শুরুতেই এর একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। দাদি যখন পুজো করছিল তখন রেডিওতে খবর আসছিল এক বন্ড সাধুর গ্রেপ্তারের কথা। সে নাকি ভূত তাড়ানোর নাম করে নারীদের ভক্তদের উপর জোর জবরদস্তি করত। তখন দাদির মুখে কোনো অবাক ভাব ছিল না, বরং তিনি সবকিছু খুব স্বাভাবিকভাবেই শুনেছিলেন। এতে বোঝানো হয়েছিল এই ধরনের অন্যায় সমাজে এতটাই সাধারণ হয়ে গেছে যে অনেকে চুপচাপ এগুলো মেনে নেয়। আর দাদিও নিজের মেয়ের উপর হওয়া অত্যাচারকে থামাননি। নিজের মায়ের বিশ্বাসঘাতকতা দোদেশিনকে পুরোপুরি ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে আলসাই ভয় পেয়ে যায়, কারণ সে ভাবছিল মেয়েটার আত্মা ফিরে এসে প্রতিশোধ নেবে। তাই সে দাদিকে বলে দোদেশিন নাকি পুরো পরিবারের অশুভ ছায়া। তার আত্মাকে থামাতে হলে মৃতদেহ টুকরো টুকরো করে সিল করে রাখতে হবে। ভয়ঙ্কর হলেও দাদি তার কথায় বিশ্বাস করেন। কি একটু মায়া না দেখিয়ে নিজের মেয়ের দেহ কেটে টুকরো করেন। কিন্তু 30 বছর পর ওদেশিনের আত্মা অবশেষে মুক্ত হয়ে যায়, আর সেই মেয়েকে শরীরে ভর করে প্রতিশোধ নিতে চায়। দাদির হাতে তাবিজ নিয়ে মন্ত্র পড়তে থাকেন। অবশেষে দোদেশিনের আত্মা মেয়েকে শরীর থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে আয়নার সেই দুনিয়া ভেঙে পড়তে শুরু করে। আজই বাস্তব জগতে ফিরে আসে, কিন্তু হো সেংসিং সেখানে আটকে যায়। পরিচালক এখানে আগে একটা রহস্য ইঙ্গিত দিয়েছিল, কেন একজন ফিরে এলো আর অন্যজন আটকা পড়লো? এর উত্তর একটু পরেই জানা যায়। বাস্তব জগৎ তখন ভয়ঙ্কর এক মাথাহীন কালো ভূত দাদির গলায় চেপে ধরে। এটাই ছিল দোদেশিনের আত্মা। আইলশা তাবিজ দিয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে জানতো হোদেসিনের উপর সে যে পরিমাণ অত্যাচার করেছিল তার শাস্তি আজ তাকে পেতেই হবে। হোদেসিনের রাগ আর ঘৃণা এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে তাকে থামানো কারো পক্ষে সম্ভব ছিল না। হঠাৎ সে তাদের মাথার উপর হাজির হয়। আইলচা ভয় পেয়ে পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। এরপর হোদেসিন নিজের মায়ের শরীর নিয়ন্ত্রণ করে, হাতে ছুরি নিয়ে ধীরে ধীরে আইলচার দিকে এগিয়ে যায়। যে মানুষটা তার জীবন ধ্বংস করেছিল, আর তার শেষ শাস্তি এবার নিজ হাতেই সে দেবে। এক কোপে শেষ হয়ে যায় আইলসার জীবন। সবকিছুই আজই নিজের চোখে দেখছিল। সে পালানোর চেষ্টা করতেই তার গলায় ছুরি ধরে হোদেসিন। এরপর সে আজিকে নিয়ে যায় পুরনো কুয়ার কাছে। সেখানে থাকা সিল ভেঙে একটা তাবিজ মোড়ানো প্যাকেট বের করতে বলে। প্যাকেট খুলতে দেখা যায় যে ভেতরে একটা মাথা। এটাই ছিল হোদেসিনের কাটা মাথা। প্রথমে সে চেয়েছিল তার মা যেন নিজের অপরাধের শাস্তি পায়, কিন্তু মেইকিকে দেখে তার মন নরম হয়ে যায়। এরপর সে নিজের শেষ ইচ্ছার কথা জানায়। আর এইখানেই সিনেমায় আসে সবচেয়ে বড় টুইস্ট। আসল সত্য হলো হো সেংচিং অনেক আগেই মারা গিয়েছিল, বহু বছর আগে। বোনের মৃত্যুর জন্য মাকে দোষ দিচ্ছিল হো সেংচিং। তর্কের সময় সে পিছলে কুয়ার মধ্যে পড়ে মারা যায়, কিন্তু ছোট মেয়েকে ছেড়ে যেতে না পারায় তার আত্মা সবসময় মেয়ের পাশে ছিল।
এরপর সিনেমার আগের অনেক দৃশ্য রহস্য পরিষ্কার হয়ে যায়। আসলে কেউই হো সিংকে দেখতে পেত না। যেমন পুলিশ গাড়িতে ফেরার সময় বাইরে বৃষ্টি হচ্ছিল, দাদি ভিজে গিয়েছিল, কিন্তু হো সিংয়ের গায়ে এক ফোঁটা পানিও ছিল না। গাড়ি থেকে নেমে ধন্যবাদ দিলেও কেউ তার জবাব দেয়নি, কারণ সে তখন আর জীবিত ছিল না। এমনকি আজিও প্রথম দেখাতে বুঝেছিল কিছু একটা অস্বাভাবিক, কিন্তু মেয়েকে খোঁজার তাড়ায় সেই বিষয়টাকে গুরুত্ব দেয়নি। তাই আয়নার জগৎ ভেঙে যাওয়ার সময় জীবিত আজি বাস্তবে ফিরে আসে, আর মৃত হো সিং সেখানেই আটকে যায়। আসলে দৌদে সিং মেয়েকির শরীরে ভর করেছিল শুধু তার বোনকে সত্যিটা বোঝানোর জন্য। শেষ পর্যন্ত আজি আর মেয়েকি দুই বোনকে একসঙ্গে কবর দেয়, আর আইলশাকে হত্যার দায়ে দাদি জেলে যায়। অবশেষে সে নিজের অপরাধের শাস্তি পায়। কিন্তু গল্প এইখানেই শেষ নয়। মেয়েকি যখন জেলে দাদির সঙ্গে দেখা করতে যায়, তখন দাদি আরো ভয়ঙ্কর একটা সত্য প্রকাশ করে। জানা যায় 30 বছর আগে পরিবারের কর্তার মৃত্যুর আসলে আত্মহত্যা ছিল না, তার পিছনেও ছিল এক প্রতিশোধ পরায়ণ নারী আত্মা। 你为什么要抛弃我？ বহু বছর আগে সেই ব্যক্তির বাড়িতে এক কাজের মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল। মেয়েটির গর্ভবতী হয়ে পড়লে তাকে ত্যাগ করা হয়। বিষয়টা জানার পর দাদি লোক পাঠিয়ে মেয়েটিকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করেন। কিন্তু মৃত্যুর পর সেই কাজের মেয়েটি ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়ে ফিরে আসে। সে পুরোপুরি ওই বাড়ির উপর প্রতিশোধ নিতে শুরু করে। সিনেমায় বারবার দেখা কালো কাদামাটি আসলে সেই অভিশপ্ত আত্মার চিহ্ন ছিল। পরিবারের সদস্যদের শরীরে কাদা লাগা, দৌদে সিনের মুখে কালো দাগ উঠা, আয়না অদ্ভুত দৃশ্য দেখা, সবকিছু সেই প্রতিশোধ পরায়ণ আত্মার কাজ। এমনকি পরিবারের ছবির পেছনে লুকিয়েছিল এক অদ্ভুত ভূতের ছায়া। মানে সেই আত্মা সবসময় পরিবারটাকে নজরে রেখেছিল। সে দাদিকে সরাসরি হত্যা করেনি, কারণ সে চেয়েছিল দাদি যেন নিজের সবচেয়ে প্রিয় মানুষদের একে একে হারানোর কষ্ট অনুভব করে। সবকিছু শেষ হওয়ার পর সেই আত্মা আবারও পুরনো বাড়িতে ফিরে আসে, আর তখনই সেই জায়গা থেকে তাইওয়ানের সবচেয়ে ভয়ঙ্কর ভূতের বাড়ি হিসেবে পরিচিত হয়। সিনেমাটা শুধু ভূতের গল্প নয়, এখানে অন্ধবিশ্বাস, পারিবারিক অত্যাচার, নারী নির্যাতন এবং মানুষের নিষ্ঠুর দিক খুব ভয়ঙ্করভাবে দেখানো হয়েছে। শেষ পর্যন্ত সিনেমায় একটা কঠিন প্রশ্ন ছুড়ে দেয়, যখন ধর্ম আর পরিবার ক্ষমতার অস্ত্র হয়ে যায়, তখন সবচেয়ে বেশি কষ্ট কি পায় মেয়েরা? বন্ধুরা, এরকম আরো হরর সিনেমা পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।